দর্শক, ইস্পাহানী মির্জাপুর শাহ মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সচিব ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে রাজি বিএনপি জামাত। স্বেচ্ছায় দেশ ছেড়েছেন হাসিনা, ভারতে আশ্রয়ের প্রভাব পড়বে না দ্বিপাক্ষিক সম্পর্কে বললেন উপদেষ্টারা। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার দাবি, আন্তর্জাতিক আদালতে মামলার পরামর্শ। কর্মবিরতি প্রত্যাহার করে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, থানায় সীমিত পরিসরে চলছে কার্যক্রম। বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম, জুলাইয়ে স্মরণকালের সর্বোচ্চ খাদ্য মূল্যস্ফীতির রেকর্ড। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ভারতীয় গণমাধ্যমের বেশিরভাগ খবর ভিত্তিহীন। অমুক অমুক জায়গায় অমুক অমুক মন্দিরে এরকম হয়েছে, এরকম কিন্তু একেবারে নিখুঁতভাবে সঠিকভাবে আমার কাছে এরকম কোনো তথ্য নাই। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমতিন। ভোট কবে আমরা আবার দিতে পারবো সে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, তিনি সাধারণ সম্পাদক সিপিবি, এবং জনাব মোহাম্মদ নূর খান, তিনি মানবাধিকার কর্মী। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব গোলাম মুর্তজা, সিনিয়র সাংবাদিক। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু কথা বলেছেন, সে নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখব, তারপর আলোচনায় আসছি। সোমবার দুপুরে সচিবালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। ইঙ্গিত দেন দুর্গাপূজার ছুটি বাড়ানোর। দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি জানান, শীঘ্রই এসব দমন হবে। বলেন, আবারও গোলমালের চেষ্টা হলে ফুঁসে উঠবে জনগণ। গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগ ইস্যুতে। তাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি। 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দেন 1 সপ্তাহের মধ্যে অনুমোদনহীন অস্ত্র জমা দেয়ার। আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। এদিন সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় ও ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটা দেশের জাতির জন্য একদম ভিতস্রোত। প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, যেমনটা করা উচিত তেমনটা হয় না। যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটু বৈঠকের ব্যবস্থা করেছি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলেও মন্তব্য করেন দুই উপদেষ্টা। শুরুতেই জনাব প্রিন্স, আপনার কাছে আসতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে, এবং তার মধ্যে আওয়ামী লীগ নিজেদের দল কিভাবে গোছাবে না গোছাবে সেই বিষয়টিও সামনে আসছে। এই ধরনের মন্তব্য এই মুহূর্তে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রয়োজনীয় কিনা? ধন্যবাদ আপনাকে।
আলোচকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা এই রাত জেগে শুনছেন তাদেরকেও বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। না, প্রথমত হলো যে আপনার এই খবরে যেটা শুনলাম বা টেলিভিশনে যেটা শুনেছি, আসলে উনি টোটালিটিতে কি নিজে বক্তব্য দিলেন না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলেন, সেটি একটি বিষয় থাকে। সুতরাং টোটালিটিতে শুনে কোনো মন্তব্য করতে পারলেই সবচেয়ে ভালো হয়। কারণ আমরা অনেক দিন ধরে দেখছি যে অনেক সময় হয়তো বা এক একটা প্রেক্ষাপটে সাংবাদিক এক একটা প্রশ্ন করেন, তার একটা উত্তর হয় এবং সেটাকে নিয়ে আমরা আলোচনা করি, যার কারণে অনেক সময় কিন্তু টোটালিটিতে আলোচনা করা যায় না। কিন্তু আমি যদি সাধারণভাবে বলি, তার সাধারণভাবে কথাটা কি মনে রাখা দরকার, যে একটা ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়েছিল এবং ইতিহাসের স্মরণকালের হত্যাযজ্ঞ ঘটনার মধ্য দিয়েই এই বিক্ষোভ দমনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ ভয়কে জয় করে এবং নিজের জীবনকে উজাড় করে দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। সুতরাং তার উপরে দাঁড়িয়ে এবং সেই রক্তের দাগ প্রকৃতপক্ষে এখনো মোছেনি এবং একটা স্বৈরাচারী শাসক, মানে যেটা সাধারণত আমাদের দেশে চল ছিল না, কেউ ভাবতেও পারেনি, তার পরিণতি সেই জায়গায় হয়েছে। তো একটা ব্যক্তিগত না, একটা দলেরও বিষয় হয়ে দাঁড়ায়। তা নিঃসন্দেহে সেই রকম একটা জায়গায় এই সময়ে এক একটা মন্তব্য করতে গেলে আমার মনে হয় একটা বুঝেই মন্তব্য করা উচিত। তাই না হলে এটা আন্দোলনকারী এবং অন্যদের মনে যে ক্ষোভের সৃষ্টি করে, সেটা হয়তো আমি যদি এবার একটু ধরেও নিই উনি জিনিসটাকে একটা অফিসিয়ালি সহজ সরলভাবে বলছে, তাহলে বিষয়টা আর কি বলে, এটা সহজ সরল থাকে না, সেইটা আবার নতুন ধরনের সংকটের জন্ম দেয়। কিন্তু যে প্রশ্নটা সাংবাদিকরা যদি তুলে থাকেন এই প্রশ্ন, সেক্ষেত্রে যে নির্বাচনের পরিবেশের কথা বলা হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে, সবার ভোটের অধিকার, সেখানে আসলে আওয়ামী লীগের ভূমিকাটা কি হবে? না, আমার বক্তব্য হচ্ছে যে ঠিক যে মুহূর্তে আমরা কথা বলছি এখানে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে আলোচনারই প্রশ্ন নাই। আমার কথার পরিষ্কার সোজা কথা, আওয়ামী লীগের ভূমিকা কি হবে না হবে নির্বাচনের সময় আসলে তখন দেখা যাবে। আমি নির্বাচনের সময় কেন বলছি, আমাদের এটা দাবি এবং এই দাবি আমরা ছাড়ব না, এবং না হলে এই দাবিতে আমরা আবার আমাদের সাধ্যের থেকেও বেশি চেষ্টা করব। সেটা কি, আমরা তো হঠাৎ করে কালকে একটা নির্বাচন চাচ্ছি না, আমরা বলেছি পুরো নির্বাচন ব্যবস্থাটা ফেল করে গেছে, আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। তাহলে সেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জায়গায় আসুক, নির্বাচনের জায়গায় আসুক, এবং ওই সময়কালে এই যে বিভিন্ন দলগুলো এবং সে দলগুলোর যে দল ইতিমধ্যে এই ধরনের ঘটনা একটু আগে আমি যে ব্যাখ্যা করলাম, সুতরাং ওই দলের আলোচনাটা প্রথমে আসারই প্রশ্ন ওঠে না। সুতরাং তখন দেখা যাবে তাদের পরিবেশ পরিস্থিতি ভূমিকা কি তখন। এখন তো এই আলোচনাটা আমি প্রাসঙ্গিকই দেখি না, আমি প্রাসঙ্গিক দেখি যে এখনও কিন্তু সামাল দিয়ে উঠতে পারেনি, কারণ জনজীবন এখন বিপর্যস্ত। আমরা জানি যে সারা দেশে এখনও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যরা এখনও মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারেনি, মানুষ এখনও তটস্থ পর্যায়ে আছে। আমরা দেখছি যে নতুন নতুন করে দখলদারিত্ব হচ্ছে, তা সেই দখলদারিত্ব আমরা বলেছি যে এইটা তো কোনো একটা দল বিজয়ী হয়নি, সুতরাং আর একটা দল এসে দখল করে নেবে, সেটা তো হওয়ার কথা না। সুতরাং এইখানে তাদেরকে বিদায় করে এখানে দল নিরপেক্ষ যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে এবং কতগুলো কাজ শুরুর জায়গায় যেতে হবে। এবং সেই জায়গায় আমরা চাইব যে গণ অভ্যুত্থানের সাথে জড়িত বা সমর্থক রাজনৈতিক দলগুলো, বিভিন্ন ব্যক্তি সংগঠন, তাদেরকে আস্থায় নিয়ে তারা যাতে এইভাবে সহযোগিতামূলক কাজ করে, সেটাই হবে প্রধান বিষয়। এইখানে অন্য পতিত কোনো শক্তি নিয়ে তো এখন আলোচনাই অবান্তর। কেন সেই আলোচনাটা আসছে, এই আলোচনা আমি কোনো কারণ দেখি না, সেইটা আমরা দেখব পরে। যে কারণ এই যে সময়টা যাবে, এই সময়ের প্রেক্ষাপটে যে দলগুলোর পজিশন কি হবে বা সংস্কারের মধ্য দিয়ে কোনটা আমরা আনতে পারি, তখন এটা দেখা যাবে। তার আগে এই আলোচনাই এখন আমি অপ্রয়োজনীয় দেখি। জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপি এবং জামাতের তরফ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয়েছে যে সংস্কারের জন্য, একটা ভালো ভোটের জন্য যে সময় প্রয়োজন সেটি তারা দিতে রাজি রয়েছেন। তাহলে এই সংস্কারগুলো, একটা ভালো ভোট যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, সেটা আয়োজন করতে আসলে কি কি করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে? প্রথমে আপনার এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দিয়ে আমি প্রথম যে প্রশ্নটি রহিন হাসান প্রিন্স ভাইকে করেছিলেন ওই জায়গাটাতে কথা বলবো। নিশ্চয়ই। আমাদের আসলে এবারের যে নির্বাচন বা এবারের যে সরকার, এবারের সরকার কিন্তু আমাদের আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটা বাতিল হয়ে গেছে। এবারের সরকারকে তো আর সেই সরকারের ফটোকপি বলার কোনো সুযোগ নেই। এটা একটা ভিন্ন রকমের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সত্যিকার অর্থেই একটা রক্তাক্ত পটভূমির
উপর দাঁড়িয়ে এই সরকারটি গঠিত হয়েছে। তো সেই সরকার গঠন করার পরে আমাদের কিছু সুনির্দিষ্ট প্রত্যাশা আছে, আমার সুনির্দিষ্ট কিছু দাবি আছে। সেই প্রত্যাশাটা হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা হতে হবে যে ব্যবস্থার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি সুষ্ঠু গ্রহণযোগ্য হবে, সেই নির্বাচনটিতে জনগণ ভোট দিতে পারবে, সেই নির্বাচনে বিজয়ী হয়ে মানুষ, রাজনৈতিক দল দেশ পরিচালনায় আসবে। আর বাংলাদেশে 1991 সালের নির্বাচন থেকে যে ধারাটা শুরু হয়েছিল, 2006-এও সেটা ছিল, 2009-এও সেটা ছিল, 2014, 2018, 2024 সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। তো এখন যদি একটি সরকার, যে সরকারটি এখন দেশ পরিচালনার মাত্র দায়িত্ব নিয়েছে, সেই সরকারটির কাছে আমাদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা কি তারা একটি সুষ্ঠু নির্বাচন করে দিবে? সেই সুষ্ঠু নির্বাচনই যদি শুধু একটি সুষ্ঠু নির্বাচন যদি করে দিতে হয়, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিত্বকে টেনে ধরে এইখানে নিয়ে আসার কোনো দরকার নেই। এটা একজন আমলাকে দিলেই, সামরিক বেসামরিক আমলাকে দিলেই তিনি একটি সুষ্ঠু নির্বাচন করে দিতে পারবেন। সামরিক বাহিনী যদি চায়, সিভিল প্রশাসন যদি চায়, ক্ষমতায় যে রাজনৈতিক দলটি থাকবে, ক্ষমতায় যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম সরকারটি থাকবে, সেই সরকারটি যদি চায় তাহলেই একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। এটা এত বড় কঠিন কাজ নয়, এটা করে দিতে পারে। তো আমাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশাটা হচ্ছে কিছু জায়গাতে, মৌলিক কিছু জায়গাতে সংস্কার করতে হবে। সেই সংস্কারটা আরো বিস্তারিত আলোচনার ব্যাপার। সেই সংস্কারের উপরে ভিত্তি করে বাংলাদেশ একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে। সেখানে আইনের শাসন থেকে নির্বাচন, নির্বাচনের আগে রাজনীতি, সবকিছু মিলিয়ে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে। সেই ভিত্তিটা করার জন্যে যা করা দরকার এই সরকার সেটা করবেন। এটা গোপনে গোপনে করবেন না। এই করার জন্য, কোন কাজটি করার জন্য তার কতদিন সময় লাগবে, এরকম একটা রূপরেখা এই সরকারকে দিতে হবে। এবং সেই জায়গাটাতে আমি মনে করি আজকে পর্যন্ত বিএনপির অবস্থানটা সঠিক, যে যদিও তারা নির্বাচনের কথাই বলেছেন, তো যতটা সময় লাগা দরকার তারা সেই সময়টা দেবেন। এখন সরকারের দায়িত্ব, তাই সরকারের প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব কি? এই সরকারের প্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন এবং প্রাতিষ্ঠানিক যে সংস্কার, কি তারা সংস্কার করতে চায় সেটা একটা সুনির্দিষ্ট করা, কোন সংস্কারটি করতে তাদের কতদিন সময় লাগবে সেটা নির্দিষ্ট করে মোটামুটিভাবে জনগণের কাছে একটা অ্যাপিল করা যে আপনারা আমাদেরকে এনেছেন এবং আমাদের এই সরকারটি এই প্রক্রিয়াতে এই কাজ করবে, এইভাবে সংস্কার করবে এবং এই সময় গিয়ে তারা নির্বাচনের একটা ব্যবস্থা করবে। এর জন্য আমাদের এতদিন সময় দরকার, আপনারা আমাদেরকে সময় দেবেন কি দেবেন না, জনগণের কাছে এই অ্যাপিলটা করা প্রথম দরকার। এখন এই জায়গাটিতে আমরা এখন পর্যন্ত, এর মাঝে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেটা তো আছেই, কিন্তু এই জায়গাটিতে আমরা আজকে পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে সরকারের উপদেষ্টারা, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, সাখাওয়াত ভাই তো আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, সজ্জন মানুষ, কিন্তু ওনার গত 2 দিনের কথা শুনে আমি একটু হতাশ। আমি হতাশ এই কারণে যে আজকে যিনি যে কথা বলেছেন, আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের প্রায় প্রথম সারির সকল নেতা হয়ে গেলেন বিএনপির উপদেষ্টা, যে বিএনপি কি করবে, বিএনপির কি করা উচিত, কোন নেতৃত্ব থাকবে, কোন নেতৃত্ব থাকবে না, দল গোছাবে, নির্বাচনে অংশ নিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএনপির পতন তো গণ অভ্যুত্থানে হয় নাই, আওয়ামী লীগের পতন হয়েছে গণ অভ্যুত্থানে। এখন আওয়ামী লীগের কি করা উচিত সেই কাজটি আওয়ামী লীগ করুক, এই সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগের উপদেষ্টা হওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। এটা একটা। আমি শেষ করবো আরেকটি প্রসঙ্গ বলে, যে আওয়ামী লীগের আলোচনাটা এখানে আসছে কেন, আওয়ামী লীগ বিষয়ে আমাদের প্রত্যাশাটা কি? কারণ পুরনো ইতিহাস আমি ভুলে যাই, 14 বছর, 1.5 দশকের ইতিহাস তো আমি পুরনোটা ভুলে যাই। আমি একেবারে সামনের গত কয়েকদিনের ইতিহাস আনি, 1 মাসের ইতিহাস আনি। 1 মাসের ইতিহাসে বা 15 দিনের ইতিহাসে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার কমপক্ষে 400 মানুষকে হত্যা করেছে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, সেনাবাহিনী দিয়ে। সেনাবাহিনী কম করেছে, বিজিবি আর পুলিশ বেশি করেছে, মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগের নেতৃত্ব, শেখ হাসিনার নির্দেশে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এই সমস্ত ক্যাডারদের হাতে অস্ত্র দিয়ে পুলিশের সঙ্গে মিলিয়ে
শিক্ষার্থীদের উপর, ছাত্র জনতার উপরে আক্রমণ করতে পাঠিয়েছিল এবং তারা প্রকাশ্যে গুলি করেছে, রামদা দিয়ে কুপিয়েছে, গরু জবাই করা চাকু দিয়ে কুপিয়েছে, কুপিয়ে কমপক্ষে 400 মানুষ হত্যা করেছে, কয়েক হাজার মানুষকে আহত করেছে, রক্তাক্ত করেছে, চোখ নষ্ট হয়ে গেছে বা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে 4 থেকে 500-600 মানুষের। এই অপরাধের বিষয়টি তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকার দায়িত্ব নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকারটি দায়িত্ব নিয়ে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া কি হবে, তদন্ত প্রক্রিয়া কি হবে, কতটা গুরুত্ব দিয়ে হবে, এই জায়গাটিতে প্রথমে যে গুরুত্ব দেওয়ার কথা আমরা সেই জায়গাটা দেখছি না, 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটি জায়গায় সরকারকে খুব গুরুত্ব দিয়ে করতে হবে। কত বড় দানবীয় একটি সরকার 1.5 দশক ক্ষমতায় থাকলে আয়নাঘর বানায় এবং এদেশের মানুষকে, স্বাধীন দেশের মানুষকে ধরে নিয়ে গিয়ে বছরের পর বছর আটকে রাখে, গুম করে রাখে আয়নাঘরে, শুধুমাত্র এই একটি অপরাধে। যারা জড়িত, সামরিক আমলা হলে তারা জড়িত, তাদের বিচার হতে হবে, পুলিশ প্রশাসন হলে তাদের বিচার হবে, সিভিল প্রশাসন হলে তাদের বিচার হবে, আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা থেকে শুরু করে পরের যে যারা আছেন তাদের সবার বিচারের প্রক্রিয়াটি জনগণের সামনে দৃশ্যমান করতে হবে। এটা ইন্টারিম সরকারের অন্যান্য সবকিছুর সাথে অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হওয়া উচিত। আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হবে সেটা দেখার জন্য আওয়ামী লীগ আছে, সেটা দেখার জন্য তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকারের দায়িত্ব নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে আসতে চাই। আয়না ঘরের প্রসঙ্গ চলে আসলো এবং সেখান থেকে যারা বেরিয়ে আসছেন, কেউ 10 বছর পর, কেউ 5 বছর পর, তাদের রোমহর্ষক বর্ণনাগুলো আমরা একে একে শুনছি। আজকে ডিজিএফআই এর পরিবর্তন হয়েছে, ডিজিএনএসআই এর পরিবর্তন হয়েছে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে গিয়ে এই আয়না ঘর চালানোর সাথে জড়িত যারা, সেটা সামরিক গোয়েন্দা সংস্থা হোক বা এর বাইরের কেউ হোক, এর একেবারে চিরতরে এই রাস্তা বন্ধ করার উপায়টা আসলে কি? প্রথম হচ্ছে একটা নাম হয়েছে আয়নাঘর। এটা মূলত ডিজিএফআই হেডকোয়ার্টারের নিচে ছিল। শুধু যে ওই একটি জায়গায় মানে এরকম একটি জায়গা ছিল তা না, এটা র্যাব হেডকোয়ার্টারের ছিল, এটা ডিবিতে আছে কিছু জায়গা। অর্থাৎ এইখানে মানুষকে ধরে নিয়ে আটকে রাখতো এবং তাদের নানানভাবে জিজ্ঞাসাবাদ করা, হত্যা করা, এই কাজগুলো এখানে হয়েছে। এবং আমরা একজন সাবেক সামরিক কর্মকর্তা যখন গুম হয়েছিলেন দীর্ঘ সময়, তিনি বেরিয়ে এসে একটা বর্ণনা দিয়েছিলেন যে এই জায়গাটি কোথায় হতে পারে, কোন মানুষগুলো এখনও ওখানে থাকতে পারে, উনি যেগুলো দেখেছেন সেটার বর্ণনা দিয়েছেন। এবং সেইটার পরে একটা রিপোর্ট হয়েছে এবং রিপোর্টে এটাকে আয়নাঘর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে আয়নার একটা বিষয় আছে। আয়নাটার বিষয় হচ্ছে একটা আয়না সেট করা ছিল, যে কারণে আসা যাওয়ার লোকদের মাঝে মাঝে দেখা যেত। এখন প্রশ্ন হচ্ছে, এটি শুধুমাত্র গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত ছিল? আমরা ধরে নিলাম যে এটা গোয়েন্দা সংস্থাগুলি, ডিজিএফআই এবং ডিবি বা আরও অন্যান্য গোয়েন্দা সংস্থা এই কাজগুলি করেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছিল, তাদেরও ছিল। এটি সরকারের নির্দেশনার বাইরে এরকম একটি জিনিস দীর্ঘদিন চলার সুযোগ নেই, কোনোভাবেই এটা সম্ভব না। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রতিরক্ষার দায়িত্বে কে ছিলেন? প্রশ্ন হচ্ছে, র্যাব কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? প্রশ্ন হচ্ছে, ডিবি কোন মন্ত্রণালয়ের অধীনে ছিল? এবং কেন্দ্রীয়ভাবে যে আপনার একটা আইন শৃঙ্খলা টিম ছিল, নিরাপত্তা, এটার নামটা আমি ভুলে গেলাম, যেখানে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা পর্যন্ত সদস্য ছিলেন, যেখানে আলাপ আলোচনা হতো এবং সেখান থেকে এই ব্যবস্থাপত্রগুলি দেয়া হতো। আমরা যদি নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়টা দেখি, সেখানে আপনার কর্নেল তারেক, লেফটেন্যান্ট কর্নেল তারেক, তার একটা জবানবন্দি আছে এবং সেখানে কিন্তু ধারাবাহিকভাবে কিছু কথা উনি বলেছেন, যে উনি কিভাবে আদিষ্ট হয়েছেন, কে তাকে বলেছে। একটু বিস্তারিত তার বর্ণনাটা শুনতে চাই। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, আপনার কাছে ফিরছি। দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন।
আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব নূর খান আপনার কাছে, যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। আমি যে জায়গাটা বলছিলাম সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জে 7 খুনের পর আমরা কিন্তু অনেক কিছু লক্ষ্য করেছি। বিশেষ করে প্রথমে তো রাষ্ট্রপক্ষ একেবারেই অস্বীকার করেছে, র্যাব বলেন পুলিশ বলেন, যে তারা এই বিষয়গুলির সাথে কোনোভাবেই ইনভলভ না। এমনকি লাশ ভেসে ওঠার পর যখন দড়ি ইট এগুলো নিয়ে যখন আমরা গবেষণা করছি, আমাদের বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকরা এটা বের করার চেষ্টা করছে, তখনও একেবারেই অস্বীকার করা। আপনি ওই সময়ের পত্রপত্রিকায় দেখবেন অনেক বড় বড় র্যাবের কর্মকর্তারা সাক্ষাৎকার পর্যন্ত দিয়েছে, প্রথম আলোটা লক্ষ্য করলে পাবেন। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে র্যাবের যখন একে একে সবাই ধরা পড়ল ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট, তখন জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তখন লেফটেন্যান্ট কর্নেল তারেক তার একটা মানে সে 164 করেছেন এবং সেখানে ধারাবাহিকভাবে কিভাবে এই ঘটনাটি হয়েছে উনি কিন্তু একটা জবানবন্দি দিয়েছেন এবং সেখানে বলেছেন যে একটা মিটিংয়ে এসেছিলেন তিনি আইন শৃঙ্খলা সংক্রান্ত, এবং সেখানে তার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তাকে একটা আপনার এটাকে কী বলো লিস্ট ধরায় দিল ছোট্ট কাগজে, এবং তারপরে তারা অপারেশন করলো এবং কিভাবে অপারেশনটা করেছে, কিভাবে তারা হত্যা করেছে, সব কথা কিন্তু ওই 164-এ আছে। এবং এইটার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখেছি আরও 1-2 জনকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়েছিল, ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কিন্তু একটা পর্যায়ে যে মনে হলো যে এই পর্যন্ত শেষ, যারা ইমপ্লিমেন্ট করেছেন তাদের পর্যন্তই তদন্তটা শেষ করে চার্জশিট দিয়ে দেওয়া হলো, তার উপরের যে বিষয়গুলি সেগুলো কিন্তু আর চার্জশিটে আসলো না। এইখানে একটা কিন্তু গ্যাপ আমার কাছে তখন থেকেই মনে হয়েছে। এবং এটা ঠিক যে তখন যারা র্যাব ইন্টেলিজেন্স বা অন্যান্য ইন্টেলিজেন্সের ছিল বা অপারেশনের দায়িত্বে ছিল তারা অনেক প্রভাবশালী ছিলেন এবং সরকারের একেবারে মানে ঘনিষ্ঠ মহল ছিলেন তারা, ফলে ওইটা আর ওখানে যায় নাই। লেফটেন্যান্ট কর্নেল তারেক পর্যন্ত যে আটকে গেল। আর যে কথাটি একটু আগে বললাম যে এই ধরনের জায়গা কোথায় কোথায় আছে, ঢাকার শহরের কথা বললাম, সারা বাংলাদেশেই বিভিন্ন ক্যান্টনমেন্টে আছে, সারা বাংলাদেশে এই ব্যবস্থাটা আছে, সারা বাংলাদেশ। ঢাকার বাইরেও এটা কি নিশ্চিত খবর আছে আপনার কাছে? হ্যাঁ, কারণ দেখেন 600-র উপরে মানুষ গুমের শিকার হয়েছেন, তাদের মধ্যে আমি আনুমানিক একটা হিসাব বলছি যে 200 বা তার একটু বেশি মানুষ ফিরে এসছে। মানে অনেককে হত্যা করা হয়েছে, রাস্তাঘাটে পানিতে ডোবাতে আমরা পেয়েছি সে লাশ, এবং সেই লাশগুলির যে বিভৎসতা অর্থাৎ যেভাবে গুলি করা হয়েছে তাতে খুবই স্পষ্ট যে সুদক্ষ লোক ছাড়া এটা সম্ভব না। এবং তারপরে যারা ফিরে মানে এখনও প্রায় 200-র উপরে মানুষ নিখোঁজ, কম বেশি 200 মানুষ নিখোঁজ, যাদের কোনো সন্ধান পায়নি এখন পর্যন্ত। যেমন প্রিন্স ভাইদের এক সময় সহকর্মী ছিল শামীম, তার এখন পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি। কিন্তু এই যে যাদেরকে তুলে নেওয়া হচ্ছে তার কি কোথাও না কোথাও একটা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের নাম আছে যে এই মানুষগুলোকে তুলে নেওয়া হয়েছে, বা এই তথ্যগুলোকে আজকে ডিজিএফআই বলুন বা র্যাব বলুন বা ডিবি বলতে পারে আমাদেরকে যে না এদেরকে বিগত সরকারের সময় তুলে নেওয়া হয়েছিল এবং তাদের এই পরিণতি হয়েছে? দেখেন, সরকারি কার্যক্রমে যতই আমরা বলি না কেন তাদের ভিতরে কিন্তু একটা জিনিস আছে, ডকুমেন্টেশন কিন্তু থাকবেই, কোথাও না কোথাও ডকুমেন্টেশন থাকবে যে এই লোকটিকে অমুক জায়গা থেকে তুলে আনা হয়েছে। কারণ এখানে কয়েকটি সংস্থা কিন্তু কাজ করে, যারা তুলে আনে তারা যেমন কাজ করে, কাউন্টার ইন্টেলিজেন্সও কিন্তু কাজ করে। ফলে এইখানে বিশেষ করে যাদেরকে রাস্তায় হত্যা করে না, যাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়, তার কিন্তু একটা হিসাব নিকাশ থাকার কথা। এখন যে অবস্থাটা এসছে দেশে, আমি চাইব, আমি আশা করি, আমার দাবি সেটা হচ্ছে, আমরা তো একটা সময় বারবার বলেছি যে স্বাধীন একটা তদন্ত কমিশন করা হোক, যেটার উপর সাধারণ মানুষের আস্থা থাকবে এবং তারা ইনভেস্টিগেশন করে দেখুক বা তারা অনুসন্ধান করে দেখুক কারা এই ঘটনার সাথে যুক্ত, কতগুলো মানুষ এভাবে নিখোঁজ আছে এবং কারা তাদেরকে তুলে নিয়েছে, কারা তাদেরকে হত্যা করেছে বা কারা তাদেরকে কোথায় আটকিয়ে রেখেছে, এই বিষয়গুলো তারা জানুক এবং তারপর অপরাধীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, বিচারের আওতায় নিয়ে আসা। এইটাই আমাদের মোটা দাগে দাবি ছিল। গত 10-15 বছর ধরে এই কথাগুলি বলেছি মানবাধিকার কর্মীরা, কিন্তু দুর্ভাগ্য সরকারের তরফ থেকে উপহাস করা হয়েছে, কখন দাবির বিষয়টি বিবেচনায় আনা হয়নি। বলা হয়েছে ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে, কারো কাছে টাকা পায়, কেউ পরকীয়া করছে, পালায় আছে, এই ধরনের কথা নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা শুনেছি এবং মিডিয়াতে পাবলিকলি তারা বলেছেন, গুরুত্ব দেননি।
এমনকি যখন জাতিসংঘ বিষয়গুলি উত্থাপন করেছিল তখনও তারা গুরুত্ব না দিয়ে তদন্ত কমিটিকে কিন্তু তদন্ত সংস্থাকে কিন্তু আসতে দেওয়া হয়নি। এখন সময় এসছে, আমরা কিন্তু জানি কোন সময় কোন ব্যক্তি কোথা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। এরকম ঘটনা তো পত্রপত্রিকায় আছে, ফ্যামিলিগুলো জীবিত আছে, সেই ফ্যামিলিগুলি বা সাক্ষী যারা দিয়েছেন, যারা দেখেছেন, তাদের বক্তব্য রেকর্ড করা আছে, অনেক মানবাধিকার সংস্থার কাছে আছে। ওই সময় ওই এলাকায় কে দায়িত্বে কোন সংস্থায় ছিল, ওই সময় মানে সর্বোচ্চ ব্যক্তি কে ছিল ওই সংস্থা বা ওই বাহিনীর, এটা কিন্তু বের করা যাবে। এটা বের করা কিন্তু খুবই সহজ যে ওই সময় কোন অফিসার এইখানে দায়িত্ব ছিল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, কোনো থানা এলাকায় কেউ অপারেশন করলে থানাকে ইনফর্ম করতে হয়। থানাকে যদি ইনফর্ম নাও করে, থানা কিন্তু নিজ উদ্যোগে এই বিষয়ে খোঁজ খবর রাখেন, এবং যদি না রেখে থাকে সেটা তাদের অপরাধ। কারণ একটা মানুষকে ওই এলাকা থেকে অস্ত্র দেখিয়ে উঠিয়ে নেবে মাইক্রোবাসে, এটি তো বেশিরভাগ ঘটনা। সেটির একটা কিন্তু থাকবে। যেমন শামীমের ব্যাপারে যখন মামলা করতে যাওয়া হয়, আমি তখন আইন সালিশ আমাদের সহকর্মী, কিন্তু শামীমের ওয়াইফ আমাদের সহকর্মী। তো যাওয়ার পর যখন এটা এজাহার হিসাবে লিপিবদ্ধ করার অনুরোধ করা হলো, তারা এজাহার হিসাবে নিলেন না মতিঝিল থানা। পরবর্তীতে কি বললেন তারা, কেন তারা বললো এটা এজাহার হিসাবে নেওয়া যাবে না, জিডি তাও আবার লেখা যাবে না যে আইন শৃঙ্খলার আমি সন্দেহ করছি, বা এটাও লেখা যাবে না, কেটে দেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু তখন ঘটেছে। সুতরাং ওই অফিসার যিনি ছিলেন ওই সময়, যিনি জিডি নেননি, কার ইঙ্গিতে, কার পরামর্শে, কার নির্দেশে এটা করেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য ছিল বলে আপনি মনে করেন, বা ওই সময় কোন টিম মুভ করেছিল। এবং কাউন্টার ইন্টেলিজেন্স যারা ছিল তারা তো ওই এলাকার সিসিটিভির ফুটেজ চেক করার কথা, যদি না চেক করে সেটা হচ্ছে তাদের গাফিলতি। তাদের তো একটা মানুষের জীবনের চেয়ে তো বড় কিছু নাই, সেটির ব্যাপারে তো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের কাজ করা দরকার ছিল। তারপরে আরেকটা ব্যাপার আছে, হেডকোয়ার্টারের নিচে এরকম একটি ব্যবস্থাপনা আছে, সেটির দায় হেড যিনি ওই সংস্থা তার উপর বর্তাবে না কেন? জি, ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে জুলাইয়ে যে গণহত্যা চলেছে তা নিয়ে তদন্তের এবং বিচারের দাবির কথা গত কদিন ধরেই উঠে আসছে। এখন এই সরকার পতনের পর আসলে প্রথমে কি জুলাইকে কেন্দ্র করেই তদন্ত হওয়া উচিত, নাকি এই যে আয়নাঘর বলুন বা এই যে এত বছর ধরে যে আসলে মানবাধিকারের লঙ্ঘনগুলো হয়েছে, এই সব কিছুরই একসাথে তদন্ত করা প্রয়োজন? আপনি তো আইনের মানুষ, আইন নিয়ে কাজ করেন, আমরা তো আইন নিয়ে কাজ করি না। সাংবাদিক হিসেবে মাঠ পর্যায় থেকে যতটুকু তথ্য পাই, এই সরকারের 15 বছরের ইতিহাস যদি দেখি, তাহলে এই সরকার 15 বছরে 500-600 মানুষকে কমপক্ষে গুম করেছে। এর মধ্যে 200-250 মানুষ ফিরে এসেছে, লিটন ভাই যে তথ্য দিলেন। এই যে 200-250 মানুষ ফিরে আসার পরেও যে 300-350 মানুষ থাকলেন যে ফিরে আসলো না, তো সেই ফিরে না আসা মানুষগুলোর তো চাইতে হবে বা জবাব চাইতে হবে যারা তখন দায়িত্বে ছিলেন। প্রশ্নটা হচ্ছে যে এই 15 বছরের ইতিহাসে তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে অপকর্ম, এর সংখ্যা এত বেশি। একটি সরকার, এই রকমের ইন্টারিম একটি সরকার যদি তার সবকিছুর বিচার করতে যায়, তাহলে তার বছর 5 লাগবে শুধুমাত্র তদন্ত করে পুরো ঘটনাটা বের করতে, মিনিমাম। তো সেই কারণে আমি মনে করি বিচারিক প্রক্রিয়া এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া হওয়া দরকার। পেছনের যে ঘটনাগুলো আছে, আয়নাঘরের মতো যে ঘটনাগুলো আছে, যেটা তাৎক্ষণিক প্রমাণ করা যায় সেটার একটা ব্যাপার, কিন্তু যে ঘটনাগুলো তদন্ত করতে সময় লাগবে সেই ঘটনাগুলোর তদন্ত চলতে থাকুক আলাদাভাবে। কিন্তু এই জুলাই হত্যাকাণ্ড যেটা সবার চোখের সামনে ঘটলো, পাখিকেও মানুষ এভাবে গুলি করে হত্যা করে না, যেভাবে ছাত্র জনতাকে হত্যা করা হলো। আমাদের চোখের সামনে আমরা দেখেছি কিভাবে গুলি করে মানুষ মারা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলোর বিচার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার যেন কোনো অবস্থাতে কোন পুলিশ অফিসার অর্ডার দিয়েছেন গুলি করতে সেই পর্যন্ত না থাকে। সেন্টারে বসে, গণভবনে বসে আরো শক্তি প্রয়োগ করো, বল প্রয়োগ করো, অস্ত্র যত লাগে দিব, গুলি যত লাগে দিব, আমাকে ক্ষমতায় রাখো, এই অর্ডার যারা দিয়েছে, এই হুকুম যারা দিয়েছে, এই অর্ডার যিনি দিয়েছেন, হুকুম যিনি দিয়েছেন, তাকে এই বিচারিক প্রক্রিয়ায় আনতে হবে। সেটা যদি আমরা করতে না পারি,
তাহলে আমাদের এই বিচার প্রক্রিয়াটা একটা আইওয়াস বিচার প্রক্রিয়া হবে। এই বিচার প্রক্রিয়াটা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সঙ্গে এক ধরনের মশকরা করা হবে। আমরা কোনোভাবেই এই শহীদদের সঙ্গে, এই রক্তের সঙ্গে মশকরার সম্পর্ক করতে পারি না। আমাদেরকে ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া চেষ্টার মধ্যে এই পুরো বিষয়টিকে দেখলে হবে না। এটাকে আরো একটু কঠিন জায়গা থেকে দেখতে হবে, সংবেদনশীল জায়গা থেকে দেখতে হবে। মানুষকে হত্যা করিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা অতীতেও হয়েছে, বহু মানুষ করেছে, এরশাদ করেছে, তার আগে করেছে, তারও আগে করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, প্রিন্স ভাই তো 90 আন্দোলনে সামনের কাতারে থেকে আন্দোলন করেছেন। 9 বছর আন্দোলন হয়েছে, 5 দলীয় জোট, 15 দলীয় জোট, 7 দলীয় জোট, বাংলাদেশের সকল ছাত্র সংগঠন। কয়জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? একদিনে কয়জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল? আর আমাদের এখানে দেখেন কিভাবে হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ানো হয়েছে। একদিন 6 জন, পরের দিন 29 জন, তারপরের দিন 66 জন, তারপরে গিয়ে এসে 100 জন। এই যে মানুষ, আমরা সংবাদকর্মীরা শুধু সংখ্যা দেখছি, অমুক জায়গায় 6 জন, অমুক জায়গায় 5 জন। একটা পর্যায়ে গিয়ে আমার কাছে মনে হতে থাকলো আমরা কি এটা মানুষের হিসাব করছি, যে এতগুলো মানুষ মারা গেছে। এই মানুষের হিসাব করে আমরা দ্রুত আপডেট দিচ্ছি যে অন্যদের থেকে পিছিয়ে থাকা যাবে না, আমাদের থেকে অমুকে গিয়ে গেল, অমুকের চেয়ে অমুকে গিয়ে গেল, মানুষ হত্যার সংখ্যা দিয়ে। এই মানুষ হত্যা করিয়ে গণভবনের একজন মানুষ সুস্থভাবে বসেছিলেন কিভাবে? এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে না? নির্বাচন, নির্বাচনী পরিবেশ সবকিছু হবে, ওটা সেকেন্ডারি বিষয়। প্রথম বিষয় হত্যাকাণ্ডের বিচার, প্রথম বিষয় গুলি করা কেন হলো সেটার বিচার। কোন দল করলো, বড় দল না ছোট দল, বড় নেত্রী না ছোট নেত্রী, কার বাবা কার 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 মেয়ে, এটা দেখার বিষয় না এখন বাংলাদেশে। ছাত্র জনতা বিপ্লব করে, গণ অভ্যুত্থান করে দেখিয়েছে দেশটা আমাদের, এবং আমাদের সামনে আপনি ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি জনমানুষের কাতারে আছেন। আপনি জনমানুষের কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি যে দলই হন। কিন্তু গোলাম মুর্তজা শেষের দিকে, ধরুন তার পতনের বোধহয় 2 দিন আগে তিনি একটা বক্তৃতায় বলছিলেন শেখ হাসিনা যে এত কিছু কিভাবে হয়ে গেল উনি বুঝতেই পারেননি। যখন বিচার হবে তার কি এটা বলার কোনো সুযোগ আছে? না, এটা আরেকটা অপরাধ। এই যে মানুষ হত্যা করালেন, ক্ষমতায় থেকে তিনি বুঝতে পারলেন না যে কিভাবে এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলে, এটা আলাদা একটা অপরাধ। এর জন্য আলাদা একটা মামলা হবে, হ্যাঁ, আলাদা 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 মামলা হবে। আর আপনার একটা জিনিসের আমি বলে শেষ করি, এইখানে এই ইনিয়া বিনিয়া সময়ের সঙ্গে সঙ্গে তো আমাদের এই ইনিয়া বিনিয়া কথা বলার সংখ্যা বাড়ে। আর তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যদি এই সমস্ত জায়গাতে ফার্স্ট প্রায়োরিটির মধ্যে এই বিষয়গুলো না আনেন, তাহলে ইনিয়া বিনিয়া কথা বলা বাইরের থেকে আরেকটু বাড়বে। একটা কথা বলা হবে যে 42 জন পুলিশ মারা গেছে, 87 জন না 40 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে। তখন এখানে বলা হবে যে এই যে দেখেন, তাহলে পুলিশকে কারা মারলো? ওই যে যেটা বলা হয়েছে জঙ্গিরা আক্রমণ করেছে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের কারা মারলো? বলা হবে যে শিবির ছিল, জামাত ছিল, অমুক ছিল, তমুক ছিল। এই যে আওয়ামী লীগের লোকজন মারা গেল, আওয়ামী লীগের লোকজনদের অস্ত্র দিয়ে শেখ হাসিনা পাঠিয়েছিল। তো যেহেতু শেখ হাসিনা পাঠিয়েছিল, সেই কারণে ওই আওয়ামী লীগের লোকজন হত্যাকাণ্ডের দায়ও তার। পুলিশকে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করতে বলেছিল, সেই কারণে ওই পুলিশ হত্যার দায়ও তার। আমি শুধু একজনকে দায়ী করছি না, একজন যেহেতু অর্ডার দিয়ে করেছেন, হুকুম দিয়ে করেছেন, হুকুম দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে আর যখন দেখেছেন ক্ষমতায় থাকতে পারবেন না, তখন তিনি পালিয়ে গেছেন, এবং পালিয়ে গিয়েও তার সেই ষড়যন্ত্রটা অব্যাহত রাখা হয়েছে। তার সন্তান ভারতীয় গণমাধ্যমের অসত্য প্রোপাগান্ডার অংশীজন হয়ে, আবারও বলছি, ভারতের একটা অংশের, মূল মেইন স্ট্রিমের নয়, একটা অংশের বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার অংশীজন হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব অজেদ জয় এখন মিথ্যা প্রোপাগান্ডায় মেতে উঠেছেন। কিন্তু খেয়াল করে দেখেন, এই হত্যাকাণ্ড যে তারা করেছে তার প্রমাণ হচ্ছে এ যাবৎকালে জয় কত গোটা বিশ্বে সাক্ষাৎকার দিয়েছেন, নিজে ফেসবুকে 2 বার না 3 বার কথা বলেছেন। কোথাও এই যে এত মানুষকে তারা হত্যা করলো, এই হত্যার কোনো অনুশোচনা নাই। কোথাও এই হত্যাকাণ্ড যে সংগঠিত হলো বাংলাদেশের ছাত্র জনতাকে যে নির্বিচারে হত্যা করা হলো, সেটা বিষয়ে তার তেমন কোনো কিছু উল্লেখ নাই।
শুধু জামাত করেছে, শিবির করেছে, বিএনপি করেছে, জঙ্গিরা করেছে, এই ধরনের প্রোপাগান্ডা আছে। তো সুতরাং এটা নিয়ে অনেক কথা বলা যায়, অনেক কথা না বলে আমি যেটা দিয়ে শেষ করতে চাই, সেই শেষটা হচ্ছে নির্বাচনের পরিবেশ, প্রাতিষ্ঠানিক সংস্কার সবগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে তিনি এটা করে দেবেন। তিনি তার বুদ্ধি দিয়ে সারা পৃথিবীর বহু সমস্যার সমাধান করেছেন, বহু রকমের সমস্যার সমাধান করেছেন। আমি তার বহু কিছু নিজে প্রত্যক্ষ করেছি, তার সঙ্গে তাকে ছাড়া পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার সেটা দেখার সুযোগ হয়েছে, আমি সেটা দেখেছি, তার প্রভাব দেখেছি, তার ব্যক্তিত্ব দেখেছি, তার কার্যক্রম দেখেছি। এখন সেই মানুষটিকে যেভাবে আমরা অপমান অসম্মান করতে করতে একটা পর্যায়ে নিয়ে এসে সেই ছাত্র জনতা আবার যখন তার মতো একজন মানুষের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন, সেই মানুষটির কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক সংস্কার চাই, বাংলাদেশের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে সেটা চাই। কিন্তু তার চেয়েও বড়ভাবে চাই, এত বড় হত্যাকাণ্ড, বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম এবং সবচেয়ে বড় হত্যাকাণ্ড আওয়ামী লীগ সরকারের হাত দিয়ে সংগঠিত হলো, সেটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা শুধুমাত্র রাতে ভোট করার শাস্তি নয়, রাতে ভোট করার, সেটা রাতে ভোটটাকে দিনের ভোট করার ব্যবস্থা করা যায়, কিন্তু আপনি আবু সাইদকে ফিরিয়ে আনতে পারবেন। যদি আপনি একজন আবু সাইদকে ফিরিয়ে আনতে পারেন, যদি আপনি একজন মুগ্ধকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমি এই সমস্ত বিচারের দাবি তুলে নেব। যেহেতু আপনি একজন আবু সাইদকে ফিরিয়ে দিতে পারবেন না, যেহেতু আপনি একজন মুগ্ধকে ফিরিয়ে দিতে পারবেন না, সুতরাং এই অপরাধে শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথীদের বিচার হতে হবে। যদি বিচার না হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যত সাফল্যই দেখিয়ে যাক না কেন, যদি দেখিয়ে যায়, সেটা মানুষ মনে রাখবে না। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, ন্যায় বিচারের যে সরকার, সেই সরকার অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচারকে সবচেয়ে অগ্রাধিকার দেবেন, এবং সবচেয়ে অগ্রাধিকার দিলে দেশের মানুষের যে সমর্থনে তারা সরকার গঠন করেছেন, সেই সমর্থন এখন যদি 10 জন থাকে, এই বিচারের উদ্যোগ নিলে এটা 10,000 হয়ে যাবে। কারণ মানুষ এই স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সেই স্বৈরাচারের বিচার দেখতে চায়। 90-এর স্বৈরাচারের বিচারও আমরা ঠিক মতো করতে পারিনি, এবারেরটাও যদি করতে না পারি, তাহলে বাংলাদেশের ভাগ্যে অনেক বড় দুর্ভোগ থাকবে ভবিষ্যতে। জি, ধন্যবাদ। জনাব প্রিন্স, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে বিচারের প্রক্রিয়া বা তদন্ত বলুন, যতগুলো ঘটনা যত জায়গায় সারা দেশে, এর যে ব্যাপক বিস্তৃতি, এবং এটার সাথে অনেক সময় বলা হয়েছে আন্তর্জাতিক উদ্যোগ বা জাতিসংঘের উদ্যোগের প্রয়োজনের কথা অনেকে বলেছেন। আমরা নিজেরা কি পারবো এত বড় ঘটনার একটা সুষ্ঠু গ্রহণযোগ্য বিচার করতে? না, দেখুন, আলোচনা যেখানে আসছে আমি মনে করি খুবই সঠিক জায়গায় আসছে। আমি পারবো না পারবো একটু পরে আসি। প্রথম কথা হচ্ছে, আমরা এই সিদ্ধান্ত নিয়ে কেন নতুন করে আলোচনা করতে হবে? কারণ এত বড় হত্যাযজ্ঞ তো আসলে এর আগে কখনো সংগঠিত হয় নাই। এক, এই যে এখানে ধর আমাদের দলের ছাত্র ইউনিয়নের একেবারে তরুণ কর্মী রিজভী উত্তরাতে সে শহীদের মৃত্যুবরণ করেছে। এমনকি বোঝার জন্য বলি, ছাত্র ইউনিয়নের সভাপতি, যাকে 3 তারিখে গ্রেপ্তার করা হয়েছিল এবং বিক্ষোভের মুখে পুলিশ ছেড়ে দিল, এবং বিক্ষোভ শুধু খালি এই যে ঘটনা বোঝার জন্য বলি যে প্রথমে তাকে আটকিয়ে রাখলো এই 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসে, সেইখান থেকে পুলিশকে দিয়ে দেওয়া হলো, পুলিশের বিক্ষোভের মুখে ছেড়ে দিতে বাধ্য হলো। 5 তারিখে সে যখন বাড়ি থেকে আসে, তাকে ডিবি তাকে গ্রেপ্তার করলো এবং টর্চার করলো, তারপরে কিন্তু তাকে ছেড়ে দিতে বাধ্য হলো। তা আমি বলছি, এত ছোট্ট ঘটনা বললাম, তাহলে এত বড় ঘটনা, মানে আমি এই ঘটনার মধ্য দিয়ে কয়েকটা দিক আসে। তাহলে এই জায়গাগুলো প্রথম সিদ্ধান্ত হচ্ছে, আমি এর শুধু ওই ঘটনা না, এর সাথে যারা জড়িত, যথেষ্ট আলোচনা হয়েছে, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা আমি করবো কিনা, এ খালি ওরালি বললে হবে না, কাজটা শুরু করতে হবে, দৃশ্যমান করতে হবে। এবং এটা খুবই কারেক্টলি গোলাম মুর্তজা বলেছেন। আমরা এর আগে অনেক সময় একটা ঘটনার পাল্টা অন্য ঘটনা এনে এইগুলোকে এমনভাবে নিয়ে গেছি, এটা যেন একটা হালকা হয়ে গেছে, সুতরাং কিছুদিন পর এটা যেন ভুলে যাওয়ার মতো হয়ে গেছে, বা কোনোভাবে একটা নর্মাল, এটা একটা বিচারিক জায়গায় চলে যেয়ে এটা আসলে সময় ক্ষেপণের জায়গায় চলে গেছে। আমরা গতকাল বামজোটের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করেছি, সেখানে পরিষ্কার ভাষায় বলেছি যে এই ঘটনাগুলোর সাথে যিনি জড়িত, আমি শব্দটা অনেক সময় বোধগম্য জায়গায় বলি, প্রথমে নামগুলো আমরা ভুলে যাই, কারণ নাম আসলে কেমন যেন অনেকের মধ্যে কেমন হয়। নামের ব্যাপার না তো, যিনি দায়িত্বে ছিলেন আপনি সেইভাবে নিয়ে আসেন। তাহলে আপনি কারোর যদি কোনো মায়া দয়ার থেকে আসে, আমি বলি যে ওই আলোচনায় থাকবে না, তাহলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মন্ত্রী ছিলেন, যিনি যার কাছ থেকে এগুলো হয়েছে, তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। আমরা দাবির মধ্যে বলেছি তার সম্পত্তি স্থাপন। আপনারা কি মনে করেন যে স্বাভাবিক যে বিচারিক প্রক্রিয়া, বিশেষ এটা, হ্যাঁ, এই জন্য আমরা মনে করি যে এই ঘটনায় যদি আপনারা
দ্রুততার সাথে থ্রাস্ট দিয়ে আমরা বিচার করতে হয়, তাহলে আসলে একটা বিশেষ ট্রাইব্যুনাল যাওয়া ছাড়া আমরা সাধারণ বিচারে এটা দেখছি না, বাংলাদেশের বাস্তবে দেখছি না। এটি একটা দিক। সুতরাং এটাকে করতেই হবে। হ্যাঁ, নিঃসন্দেহে এইটার পরও আগস্টের পরে যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেগুলোকে আমরা উপেক্ষা করব না, সেটাও আমরা দেখব, কিন্তু সবটাকে একসাথে করে ফেলবো না। এটা একটা দিক। আরেকটা যে আলোচনা, প্রথমে কি শুধুমাত্র হত্যাকাণ্ডগুলো নির্দিষ্ট করতে চান? এই যে গণ অভ্যুত্থানের জায়গায় যেভাবে ঘটনাগুলো ঘটেছে, আপনি এইভাবে ভাগ না করলে একবারে আমরা সব পারবো না। এবং এইগুলো করতে যেয়ে আমি বলছি প্রক্রিয়া শুরু করার পরেই দেখব যে কোনোটা আমার আরও কোনো সহায়তার দরকার আছে কিনা তদন্তের জন্য, বিভিন্ন জায়গার জন্য, তখন সেটা বিবেচনা করা যাবে। এই প্রথমে স্থানীয়ভাবে বাংলাদেশের ভেতর থেকে এটা করা সম্ভব বলে মনে করেন? প্রথমে আমরা শুরু করি, তারপরে যদি না পারি, আমরা যদি দেখি এখানে পারছি না, কোনো আন্তর্জাতিক সহায়তা বা অন্য জায়গায় দরকার, তখন চিন্তা করব। আমি বলছি যে শুরুটা হয়তো এইভাবে করতে পারি, কারণ আপনি অনেকগুলো তথ্য উপাত্ত দেখার পরে এগুলো নির্ভর করবে। এবং আমি এই কথাটা আমরা আমাদের দিক থেকে বারবার বলছি যে এর জন্যও এখন যে গণজাগরণের ধারায় আমরা আছি, এই গণজাগরণটাকে অব্যাহত রাখতে হবে। তাই না হলে কিন্তু আপনি সেই বিচারে পারবেন না। কারণ বাংলাদেশে আমরা দেখছি নানা ধরনের ঘটনা একের পর এক চলে আসবে, আপনি এই জায়গা থেকে ব্যাক করে যাবে। তো এর সাথে আমি এই কথাও যোগ করতে চাই, যদিও এখানে আলোচনা হয়েছে, এটাও অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা এখানে আয়নাঘর আর ব্যাখ্যার দরকার নেই। এবং আপনি দেখবেন, এটা আমি বলছি, এই লিটন ভাইরা তো এটা নিয়ে কাজ করেন আরও বেশি, মানে গভীরে থেকে, আমরাও জানি এটা। আপনি এগুলো তো অফিসিয়াল কথা, মানে কি বলে, থানা থেকে শুরু করে অন্য জায়গায়, এইখানে অনেক প্রাইভেট ব্যক্তি তারা যেটা করে তুলেছে, সরকারি লোক, ওই ধারাবাহিকতায় সেগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। এবং এটা অসম্ভব কিছু না, কারণ এইগুলো যদি আমরা বের না করতে পারি, তাহলে আমি এই একটা স্বাধীন দেশে আপনি মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির যে কথাগুলো আমি বলবো বলে আমাদের এবারে তরুণ ছাত্র সমাজ ভয়কে উপেক্ষা করে যে জীবনদানের কাজটা করলো, সেইটা তো তাহলে এইটা বৃথা যাবে না, এ কথা কিন্তু বলতে পারবো না। সুতরাং সেগুলোকেও করতে হবে। তা আমরা মনে করি যে এই কাজগুলো কোনোটা যদি বাদ দেন, তাহলে আপনি পুরো ঘটনার সাথে, ধরেন আমরা যে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি, আমরা যে নির্বাচনের কথা বলছি, বা একটা সিস্টেম দাঁড় করানোর কথা বলছি, ওই সিস্টেমগুলো দাঁড় করানোর জন্য কিন্তু এই কাজগুলো করতে হবে। নিশ্চয়ই এই কাজগুলো যদি বাদ দেই এবং এইটা যদি আমরা আশাহত করি, কেন মনে রাখতে হবে, আমি যদি একটা সিস্টেম দাঁড় করাই, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সব সিস্টেম পুরোপুরি করে যাবেন সেটা আমরা প্রত্যাশা করছি না, কিন্তু অন্ততপক্ষে শুরু করবেন, আমরা বলি ট্রেনে উঠিয়ে দিয়ে যাওয়ার কাজটা করবেন। কিন্তু তারপরে এই বিচারটা তাদের প্রথম কাজ হওয়া উচিত। অফকোর্স এটা থাকতে হবে। তাহলে আপনি হবে কি, ওইটা তুলে দিতে পারলে, যদি এটা তুলে দেওয়া যায়, তাহলে এই যে গণজাগরণের ধারা, ওইটাকে রক্ষা করে কিন্তু এগিয়ে যাওয়ার কাজটা করতে পারবো। কিন্তু এইখানে যদি একটা আশাহত করার কাজটা থাকে, তাহলে কিন্তু এটা পারা যাবে না। বোঝার জন্য বলি, আমরা এই কথা আমাদের প্রেস কনফারেন্স থেকে শেষে এই কথা বলেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে নির্ভয়ভাবে এই কাজটা করতে হবে। এইখানেও যদি ধরেন একটা দলের বাইরে অন্য কোনো দলের আবার যদি কোনো একটা ঘটনায় শোডাউন হয়ে যায় মনে করে, তাহলে কিন্তু আপনি গণজাগরণের কাজটাও করতে পারবেন না, ওটি যথাযথভাবে করতে পারবেন না। ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে ফিরে আসি। ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়াল নিয়ে যখন প্রশ্ন তোলা হয় যে এটা বিজয়ীর প্রতিশোধ ছিল বিজিতের উপর, এখন আসলে এই ধরনের বিতর্কর বাইরে এসে একটা বিচারের আয়োজন কিভাবে করা চলে? আমি খুব পরিষ্কার বুঝি, সেটা হচ্ছে যে এই যে হত্যাকাণ্ড, আপনি গুম বলেন, ক্রসফায়ার বলেন, বা এই জুলাই আগস্টের যে ঘটনা, এটা কেন করা হয়েছে? একটা হচ্ছে জনগণের ভিতর ভীতি সঞ্চয় করা, যেটা আমরা দীর্ঘদিন দেখেছি। এবং এই ভীতিটা কেন সঞ্চয় করতে চেয়েছে? ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। এই সব কাজেই কিন্তু মূল কাজটি তারা করেছে ভয়ার্থ পরিবেশ তৈরি করা, এবং সেই জন্য গুম, সেজন্য খুন। এবং জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এই যে 400 বলি, 600 বলি, 300 বলি, যাই সংখ্যা বলি না কেন, ওইটা মূল ইয়েটা ছিল, মনস্তাত্ত্বিক জায়গাটা ছিল যে আরো মারো, আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং আমি মনে করি এটির বিচার সবার আগে করতে হবে। এই যে হত্যাকাণ্ড, এখন এই মুহূর্তে যেটা আমরা পাই, জুলাই আগস্টের ঘটনা তো সেদিনের ঘটনা, আমরা কিন্তু একটু দেরি করলে অনেক নথিপত্র, দালিলিক প্রমাণ নষ্ট হয়ে যাবে। কারণ মনে রাখতে হবে যে আমাদের আমাদের ওই যে মানুষ হত্যাকাণ্ডের পর যে ডোমের কাছে যখন যায়, সেখানে একটা লিস্ট থাকার কথা, সেই লিস্ট কিন্তু সম্পূর্ণ করছে কিনা সন্দেহ আছে। কারণ অনেককে শুধুমাত্র সাদা কাগজে লিখেছে, লাশ হস্তান্তর করেছে,
অনেক বিষয় কিন্তু এখানে জড়িত আছে, অনেকে কাগজ নষ্ট করে ফেলছে। আবু সাইদের ব্যাপারে একটা মানে সম্পূর্ণ বিপরীতমুখী একটা এজাহার দায়ের করা হয়েছে। তার মানে কি, সরকার যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের সরকারটা ছিল তারা চেষ্টা করেছে সমস্ত ধরনের দালিলিক প্রমাণ নষ্ট করে যাওয়া বা বিপরীত জিনিসটাকে সামনে নিয়ে আসা। এখন সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে যে এই হত্যাকাণ্ডগুলো যাতে বিচার হয় সেজন্য সুষ্ঠু একটা তদন্ত করা, এবং সেই সুষ্ঠু তদন্ত 500-600 মানুষের সারা বাংলাদেশের যে তদন্ত, এই তদন্তের জন্য আমি মনে করি যে একটা বিশেষ ব্যবস্থাটা করা দরকার। সেটা কি কেন্দ্রীয়ভাবে একটা হবে নাকি বিভাগওয়ারি বা জেলাওয়ারি? কেন্দ্রীয়ভাবে জিনিসটা মনিটর করবে, কোঅর্ডিনেট করবে, কিন্তু ঘটনাগুলো তো বিভিন্ন জেলায়, সেই জায়গা থেকে হতে হবে, এবং যাতে এটা খুব স্বচ্ছতার সাথে হয়। মনে রাখতে হবে যে এটি কিন্তু আমাদের মৌলিক একটা জায়গা, কারণ দীর্ঘ 15 বছর আমরা বা আরও বেশি সময় আমরা জ্বালাতন ভোগ করেছি এই ধরনের হত্যাকাণ্ডের, বিচার করতে পারিনি, কোনো বার্তা দিতে পারিনি এই ধরনের লোকদের যে এগুলি করা যায় না। এইবার অন্ততপক্ষে সেই কাজটি আমাদের করা দরকার। আমরা কিন্তু জানি কে কোথায় কি করেছেন, নাম না বললাম কারণ আমি চাই না কোনোভাবে মিডিয়া ট্রায়াল হয়ে যাক, কিন্তু এটা তো সত্য যে মানুষ সবাই জানে, ভিকটিম পরিবারগুলি জানে কাকে কোথা থেকে কে উঠায় নিছে, কাকে উঠায় নেওয়ার পর কোথায় গুলি করে মারছে, এগুলি সবাই জানে। একজন ভিকটিম মানে একজনকে নিতে যে ড্রাইভার সুদ্ধা নেওয়া হয়েছে, একজনকে ধরতে যে 3 জনের গায়েব করে দেওয়া হয়েছে, এবং সর্বোপরি যিনি এই সব কিছু নির্দেশদাতা তার বিচার করা, স্বামীর কাছ থেকে আর স্ত্রীর কাছ থেকে স্বামীকে উঠিয়ে নেওয়া হয়েছে, এবং এই সমস্ত কিছু নির্দেশদাতা, যেটা নির্দেশ সরাসরি যেমন দিয়েছেন এই যে জুলাই আগস্টের ঘটনায়, এবং সমগ্র ঘটনায় কিন্তু তার নলেজের ভিতর হয়েছে, তার নলেজের বাইরে। সে তো বলতোই যে সবকিছুই আমার, আসলেই তো তাই, যে মানুষও তার কাছে প্রত্যাশা করতো সেই সবকিছুর নিয়ন্ত্রক ছিল, এবং তাকে এই দায় নিতে হবে, এবং গণহত্যার দায়ে তার বিচার হতে হবে, সেটা বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে হোক আর বিশেষ অন্য কোনো ট্রাইব্যুনালে, এটা হতেই হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি।